রোজকার সকালের থেকে কিন্তু আজকের সকালটা আমার কাছে ছিল দারুণ এক্সাইটেড, কারণ আজকে সবাই মিলে আমরা যাচ্ছি দীঘা ঘুরতে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আর এই যে গাড়িও ততক্ষণের মধ্যে আমাদের চলে এসেছিল, আর আমরা সবাই গাড়িতে লাগেজ পত্র রেখে দিয়ে যে যার সিটে বসে পড়েও ছিলাম। অনেকদিন পর কিন্তু আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে যাচ্ছিলাম ঘুরতে। সত্যি কথা বলতে ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু সত্যি আলাদা। 1 বছর আগে আমরা কিন্তু ফ্যামিলি মিলে সবাই গেছিলাম পুরুলিয়া ঘুরতে, কিন্তু তখন আমার হাজবেন্ডের কাজের চাপে ও আর যেতে পারেনি। তাই এই হঠাৎ করে করে নেওয়া প্ল্যানটা কিন্তু আমাদের একদম সাকসেসফুল হয়ে গেছিল। গল্প করতে করতে কিন্তু আমরা অনেকটা রাস্তায় প্রায় পেরিয়ে চলে এসেছি, আর এখন ঢুকছি দীঘার মুখে। দীঘা ঢোকার মুখেই কিন্তু এই বিশ্ব বাংলা গেটটা পড়ে। এই গেটটা চলে এলে ভেবে ফেলবে যে তোমরা দীঘা পৌঁছে গেছো। চলো বেশি কথা না বাড়ি আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে হাজির। আজকে আমরা চলে এসেছিলাম দীঘাতে। অনেকদিন ধরে কাজের প্রেসারে বাইরে বেরোনো হয়নি, তাই আজকে চলে এসেছিলাম দীঘার একটা গ্র্যান্ড হোটেলে। হোটেলটার নাম ছিল দ্য এজিএম গ্র্যান্ড। তো কিছুক্ষণের মধ্যেই আমরা জাস্ট এসে পৌঁছালাম। বাইরে প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল, আর ভীষণ রকমের বৃষ্টিও হচ্ছিল, মাঝে মাঝে রোদ উঠছিল। তো কিছুটা ভিজে বলো আর কিছুটা রোদে ঘেমেও বলো, আমরা জাস্ট এখনই পৌঁছালাম। প্রায় 11:30 মতো বাজে। এই জাস্ট পৌঁছে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু পুরোটা ছিল এজিএম এর পার্কিং এরিয়া। মানে আপনারা যারা নিজেদের কার বা 2 হুইলার 4 হুইলার যাই নিয়ে আসুন না কেন, এই জায়গাটা কিন্তু পুরোটা পার্কিং এরিয়ার জন্য। আর সত্যি হোটেলটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ডেকোরেশন করা। পার্কিং এরিয়াটা তো মানে সত্যি মারাত্মক। আমার তো জাস্ট একদম দারুণ পছন্দ হয়েছে এসেই। হোটেলটাতে পৌঁছে হোটেলটার চারদিকের অ্যাম্বিয়েন্স দেখে এতটাই ভালো লেগেছে আমার, সত্যি বলছি। খুব সুন্দর লোকেশনের মধ্যেও হোটেলটা আছে। আর এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি সেটা কিন্তু হচ্ছে ওর পার্কিং এরিয়া, হোটেলের পার্কিং এরিয়া। তো এইখানে আপনারা আপনাদের কার পার্ক করতে পারেন। আর পার্কিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে, আর খুব সুন্দর করে ডেকোরেশন করা। তো এখন মোটামুটি ভালোই রোদ উঠে গেছে, আকাশও বেশ একদম ঝলমলে। তো তোমরাও কিন্তু আজকে আমার সঙ্গে হোটেলটার ভিউ দেখো, আর আমার সঙ্গে পুরো ব্লগটা কিন্তু সাথে থেকো অবশ্যই। এইটা ছিল কিন্তু হোটেলের একদম ফ্রন্ট ভিউ। এবার বেশি কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। যারা আমাকে রেগুলার ফলো করো বা আমার ব্লগ যারা নিয়মিত দেখো, তারা কিন্তু নিশ্চয়ই দেখবে এর আগের ব্লগে আমি হোটেলের সবকিছু ডিটেলস থেকে শুরু করে রুমের প্রাইস এবং রুম ট্যুর সবকিছু দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি জাস্ট হালকা করে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে নিচ্ছি। রুমটা আমাদের রেডি হচ্ছিল বলে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করেছিলাম। আর ওয়েট করতে না করতেই আমাদের জন্য ফার্স্টেই হোটেলে ঢুকেই কিন্তু চলে এসেছিল ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কস এর ফ্লেভারটা কিন্তু ছিল কাঁচা আমের, আর খেতেও ছিল কিন্তু ভারী টেস্টি। আমিও নিয়ে নিলাম আমার ড্রিঙ্কসটা। আর ততক্ষণের মধ্যে আমার বড় চলে গেছিল কিন্তু চেক ইনের সমস্ত ফর্মালিটিস গুলো কমপ্লিট করতে। এবার আমাদের রুমে ঢোকার পালা। দাদারা আমাদের ব্যাগগুলো নিয়ে চলে এসেছিল, আর আমরা চলে যাচ্ছিলাম লিফটে করে 3rd ফ্লোরে, কারণ আমাদের একটা রুম পড়েছিল 3rd ফ্লোরে আর একটা পড়েছিল কিন্তু 2nd ফ্লোরে। যদিও আমরা কাছাকাছি রুম চাইছিলাম, কিন্তু ওই দিন চলছিল হোটেলে ছুটি, আর এসছিলেন জিৎ গাঙ্গুলি, তাই হোটেল একদম ফুল বুক ছিল। তাই আমাদেরকে একটা ওপরে আর একটা নিচে রুম নিতে হলো। দুটো রুম আলাদা আলাদা ওপর নিচে হলে কিন্তু একটু সমস্যা তো হয়। আমার পর এখানে কিছু একটা দিতে এসেছিল আমার মায়েদের রুমে। এই রুমটা ছিল 2nd ফ্লোরে, যেটা ছিল আমার বাবা মায়ের রুম। আর এইটা আমরা নিয়েছিলাম 2 বেডের। আর ওপরে যেটা 3rd ফ্লোরে ছিল সেটা কিন্তু ছিল 3 বেডের রুম, যেখানে আমি, আমার হাজবেন্ড আর আমার ভাই 3 জন থাকছিলাম।
রুমের মধ্যে কি কি আছে সেগুলো তো আমি আগের ব্লগে অবশ্যই দিয়েছি, কিন্তু যারা দেখোনি তাদের জন্য আমি হালকা ছোট্ট করে একটু রুম ট্যুর দিয়ে দিলাম। প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা, প্রত্যেকটা জিনিসই কিন্তু রুমের মধ্যে অ্যাভেলেবেল। তারপর আমি ফ্রেশ হয়ে বাবা মার রুমে চলে এসেছিলাম, আর যখন দেখি বাবা শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আর মাও সেই একই জিনিস। বাবার তো এটা রেগুলারের কাজ, সব সময় ফোন নিয়েই থাকে। যেহেতু বেলা অনেকটা হয়ে গেছিল, আমার বাবার কিন্তু পেয়ে গেছিল প্রচন্ড পরিমাণে খিদে, কিন্তু সেই মুহূর্তে আমাদের খাবার রেডি হয়নি বলে আমার বর বাইরে থেকে কিছু চিপস কিনে নিয়ে এসেছিল আর বাবা সেগুলোই খাচ্ছিল। শুধু চিপস খেলে তো আর খিদে কমবে না, তাও একটুখানি স্বস্তি পাওয়া যাবে আর কি। ততক্ষণের মধ্যে আমরা সবাই কিন্তু ফ্রেশ হয়ে বেডের মধ্যে বসে গল্প করছিলাম, আর আমি মাকে বলছিলাম যে চলো তোমাদেরকে একটু সুইমিং পুল থেকে ঘুরিয়ে আনি, কারণ আমার বর আর আমার ভাই দুজনে চলে গেছিল একটু বাইরে। তাই বাবা মাকে নিয়ে চলে এসেছিলাম সুইমিং পুলের ভিউটা দেখাতে। ততক্ষণের মধ্যে আমার বর আর ভাই দুজনেই চলে আসবে। আর এই যে এইখানে আমরা ঘুরে ঘুরে সুইমিং পুল আর হোটেলের চারপাশটা দেখছি, আর প্রচন্ড রকম রোদ থাকার কারণে কিন্তু একটু অস্বস্তি তো হচ্ছিল। এই যে দুই মূর্তি চলে এসছে, আর আমরাও কিন্তু টোটো নিয়ে বেরিয়ে পড়েছি একদম বিচে যাব বলে। আর এই যে এখানে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম কিন্তু বিচে। আমরা যখন বাড়ি থেকে বেরাই তখন কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু অর্ধেকটা রাস্তা আসার পরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, আমাদেরকে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে যেতেও হয়েছে। আর দীঘাতে পৌঁছে দেখি প্রচন্ড পরিমাণে রোদ, মানে যে রোদটায় থাকা যাবে না। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার মা আমার ভাইয়ের হাত ধরে রেখেছে, কারণ মা বলছে যে বেশি দূরে জলে নামিস না, কাছাকাছি থাক কিন্তু বেশি দূরে জলে যাস না। পৌঁছে গেছিলাম সবাই একদম বিচে, আর এতটা রোদ ছিল যে সত্যি কথা বলতে বেশিক্ষণ থাকাও যায়নি, আর আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি, ওই 1-1.5 ঘন্টা মতো আমরা ছিলাম। যতই কিন্তু দীঘাটা আমার বাড়ির কাছে হোক, তাও কিন্তু সবসময় আসা হয়ে ওঠে না, আর এখানে কিন্তু সমুদ্রটাকে আমরা আমাদের মতো করেই উপভোগ করছি। এই যে এইখানে চলছিল কিছু ফটোস আর ভিডিও শুট করা, আর যেটা কিন্তু করেছিল আমার ভাই। সমুদ্রে স্নান শেষ করার পরে সবাই কিন্তু বলছিল এবার আইসক্রিম খাবো, তাই আমরা দাঁড়িয়ে গেছিলাম একটু আইসক্রিম খেতে। কিন্তু সত্যি কথা বলতে আইসক্রিমটা এতটাই জঘন্য ছিল যে আমি আর খেতে পারিনি, একটুখানি খেয়েই কিন্তু ফেলে দিয়েছিলাম। সমুদ্র থেকে এসে স্নান করে ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে এসেছি মায়েদের রুমটাতে, আর ওখানেই করেছিলাম আমরা লাঞ্চ। মা এখানে সবার লাঞ্চগুলো রেডি করছিল, আর আমরা হোটেল থেকে নিয়ে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কিন্তু দীঘায় এসছি মাছ খাবো না, তা কি করে হয়? তোমাদেরকে যখন প্রথমেই বলছিলাম, আমার ভাই আর আমার বর কিন্তু চলে গেছিল দুজন বাইরে, ওরা কিন্তু চলে গেছিল মাছ কিনে রান্না করাতে। এই যে দেখতে পাচ্ছ এই বড় বড় সাইজের পমফ্রেট আর এই এত বড় বড় ইলিশ মাছ সর্ষে দিয়ে, এগুলো কিন্তু আমার ভাইরা মাছ কিনে রান্না করাতে দিয়ে এসেছিল। দীঘাতে এরকম ব্যবস্থা তোমরা অনেক পেয়ে যাবে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজনে চলে এসেছিলাম কিন্তু ওপরে, আর ওপরে নিয়েছিলাম 3 বেডের রুম। আগেই বলেছি আমার ভাই আর আমার হাজবেন্ড একটা বেডে শুয়েছে, আর এদিকের যে সিঙ্গেল বেডটা ওটাতে আমি শুয়েছি। একটু আমরা সবাই রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ সন্ধে হলেই সবাই কিন্তু চলে যাব বিচে, তাই এখন কিন্তু একটুখানি রেস্ট নেওয়ার পালা।
দেখতে না দেখতেই কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমি কিন্তু একদম রেডি হয়ে মায়েদের রুমে চলে এসেছি। প্রায় সবাই মিলে আমরা রেডি হয়ে পড়েছিলাম আর বেরিয়ে গেছি কিন্তু বিচের দিকে। ফার্স্টেই আমরা ভেবেছিলাম আগে একটু ওল্ড দীঘাটা ঘুরে আসবো, তারপরে আমরা নিউ দীঘাতে কিছুক্ষণ থেকে তারপর রুম চলে আসবো। পৌঁছে গেছি কিন্তু আমরা ওল্ড দীঘা, আর ওল্ড দীঘা পৌঁছেই দেখি সন্ধেবেলা ঢেউয়ের পরিমাণ এত বড় যে ওই যে বসার সিটটা থাকে ওগুলো কিন্তু বসা যাচ্ছে না, জল একদম উপর পর্যন্ত উঠে চলে আসছে। সমুদ্র কিন্তু যতটাই সুন্দর দেখতে ততটাই কিন্তু ভয়ঙ্কর, প্রকৃতি কিন্তু মাঝে মাঝে খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। তোমরা এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যদি তোমরা দীঘা আসো তাহলে অবশ্যই তোমরা নিউ দীঘাতে স্নান করো, ওল্ড দীঘাতে না স্নান করাই কিন্তু ভালো, রাতে তো একদমই নয়। একটা ফাঁকা সিট দেখে আমরা বসে পড়ছিলাম আর ইচ্ছে করছিল একটু চা খাই, তাই এখানে চা কাকু সবার জন্য চা তৈরি করছে। তারপর আমরা চাটা খেয়ে চলে এসেছিলাম একটু হেঁটে হেঁটে জিনিসপত্র কিনতে। মার এখানে টুকটাক কিছু নেওয়ার ছিল, তাই ওগুলোই মা কেনাকাটা করছে। সামনেই কোয়ালিটি ওয়ার্কস দেখতে পেয়ে আমার বর কিন্তু হুড়মুড়িয়ে চলে গেছিল সোডা কিনতে, আর ওর ইচ্ছে করছিল খাওয়ার জন্য, ও একটা নিয়েছিল আর মা আর বাবার জন্য একটা নিয়েছিল, আমরা কিন্তু কেউ খাইনি। তারপর আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে হাঁটতে হাঁটতে পুরো দীঘাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর টুকটাক যে জিনিসপত্রগুলো কেনার ছিল সেগুলো কিন্তু কিনছিলাম। বলতে না বলতেই কিন্তু আমরা হেঁটে হেঁটে রুমে চলে এসেছিলাম, আর তখনও কিন্তু গরমটা বেশ ভালোই ছিল। এই যেখানটা দাঁড়িয়ে আছি ওইখানটা কিন্তু পার্কিং এরিয়া ছিল, এখন আমরা চলে যাচ্ছি কিন্তু হোটেলের ভেতরে। আমরা যখন হোটেলে পৌঁছাই তখন কিন্তু ওই যে বলছিলাম না যে শুটিং চলছিল, হোটেলের রেস্টুরেন্টটা কিন্তু একদম পুরো ফিল আপ। তারপর আমি যখন লিফটে করে রুমের মধ্যে আসি ওখানে আমার একজন কোইন্সিডেন্টলি ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়, যার সঙ্গে আমি দুর্গাপুরে একটা ফ্যাশন শো করেছিলাম, আর ও ছিল রাজ ব্যানার্জির মডেল। আমার হাতে ফোনটা ছিল না বলে আমি আর ওকে ভিডিওতে নিতে পারিনি, তবে ও কিন্তু এসেছিল শুটিং পারপাসে। অনেকদিন পর এরকম হঠাৎ করে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেলে সত্যি খুব ভালো লাগে। তারপর আমরা চলে এসেছিলাম সুইমিং পুলে, আর সুইমিং পুলের ভিউটা তোমরা জাস্ট রাতের বেলা দেখো, এদিকের পরিবেশটা কিন্তু রাতে একদমই পুরো পাল্টে যায়। সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা সবাই ফ্রেশ হয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কিন্তু সবাই একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়ছিলাম, কারণ আমরা যাব এবার নিচে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। আমার ভাইও এখানে রেডি হচ্ছে, আর বাবা মাকেও ফোন করে বলে দিয়েছিলাম যে তোমরা রেডি হয়ে যাও, তারপর সবাই মিলে একসঙ্গে চলে যাব। এই যে বলতে না বলতেই আমার বাবা মাও চলে এসছে, তারপর সবাই মিলে আমরা চলে গেছি এখন হোটেলের রেস্টুরেন্টে, যেখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চালু হয়ে গেছিল, আর আমাদেরকে অলরেডি হোটেল থেকে ফোনও করে দেওয়া হয়েছিল। তো চলো দেখে নিই এবার মেনুতে কি কি আছে। ব্রেকফাস্টের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। এই যে ফার্স্টে যেটা দেখালাম সেটা কিন্তু ছিল ভেজ স্যান্ডউইচ, তারপরে এইখানে রাখা আছে পুরি, গরম গরম একদম পুরি ভাজা হয়েছিল, সঙ্গে ছিল আলুর পরোটা, আর পুরির সাথে খাওয়ার জন্য ছিল একটা সবজি, আর এই যে পাশে রাখা আছে এটা কিন্তু ছিল একটা চাটনি। খাবারের মধ্যে কিন্তু অনেকগুলো সাউথ ইন্ডিয়ান আইটেমও ছিল। এরপর চলে যাই তার পাশে রাখা ছিল কিন্তু এই যে এটা কিন্তু ছিল মেন্দু বড়া, আর সব থেকে বড় কথা খাবারগুলো প্রত্যেকটা কিন্তু একদম গরম গরমই তোমরা সার্ভ পাবে। পোহা থেকে শুরু করে স্প্রাউট, বয়েল এগ, টি, কফি, মিল্ক, তারপরে ছিল তোমার ফলের রস, এমনি ফ্রুট ছিল, তরমুজ, সবকিছুই এখানে অ্যাভেলেবেল ছিল। বাচ্চাদের জন্যও কিন্তু কোনো রকম কোনো চিন্তার বিষয় নেই, বিভিন্ন রকমের কর্নফ্লেক্স এখানে রাখা আছে, যে যতটা খুশি যতটা ইচ্ছে তোমরা খেতে পারো।
তারপর আমরা যে যার খাবার নিয়ে সবাই কিন্তু বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্টটা শেষ করে আমরা কিন্তু রওনা দেবো এবার বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।